নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS স্পেশাল আমাদের এই চ্যানেলটি, স্পেশালি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল এবং ইতিহাস অপশনালি ক্লাস করানো হয়। কিন্তু যে নতুন সেগমেন্টটা শুরু হয়েছে সেটা হচ্ছে গল্পের ছলে ইতিহাস। গল্পের ছলের ইতিহাসে 3টে এপিসোড হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এই সেগমেন্টের আসল উদ্দেশ্য হলো ইতিহাসের যে বোরিংনেস আছে সেটাকে কাটানো এবং একেবারে কাহিনীর ছলে, গল্পের ছলে ইতিহাসের ছোট ছোট তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, যার ফলে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেক দিন পর্যন্ত ইতিহাসটা মাথায় থাকে। তো তোমরা সবাই জানো WBCS এর ক্ষেত্রে ইতিহাসটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু যারা যারা ইতিহাস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো না তাদের ক্ষেত্রে কি হয়, ইতিহাসটা একটা বোরিং সাবজেক্ট হয়ে যায়, একটা মাথা ব্যথার কারণ হয়ে যায়। কিন্তু যদি ইতিহাসটাকে আমরা শুধুমাত্র মুখস্থ করার জন্য না পড়ে একটু গল্পের আকারে, কাহিনীর আকারে মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত মাথায় থাকে। তো এই জন্যই কিন্তু এই গল্পের ছলে ইতিহাসের সেগমেন্টটা শুরু করা, এবং তোমরা এই সেগমেন্টটাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা যারা এই সেগমেন্টের আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমরা দুটো পার্টে ভাগ করে আলোচনা করছি। একটা পার্টে থাকছে INM, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, একটা পার্টে থাকছে নর্মাল হিস্ট্রি। তো আমরা INM এর দুটো পার্ট আমরা অলরেডি করা হয়ে গেছে, সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট হয়ে গেছে, স্বরাজ্য দলের সংগঠন, এটা আমরা করে ফেলেছি গল্পের ছলে ইতিহাসের মাধ্যমে। এবার আমরা মিডিয়েভাল ইন্ডিয়া শুরু করেছিলাম। মিডিয়েভাল ইন্ডিয়ার মধ্যে আমরা মুঘল সাম্রাজ্য শুরু করেছি, এবং আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাবর সম্পর্কে। তাহলে চলো আমরা মুঘল সাম্রাজ্যের গল্প আবার শুরু করি। তাহলে আগের ক্লাসে আমরা গল্প করেছিলাম মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের জীবন নিয়ে। তো বাবর সম্পর্কে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, কি কি সাল, তার জীবনের যুদ্ধ, সেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম গল্পের আকারে। আজকে আমরা তার পরবর্তী যে শাসক আছেন তাদের সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমরা দুজন সম্পর্কে আলোচনা করব, একজন মুঘল বংশীয় রাজা আর একজন সুর বংশীয় রাজা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কার কথা বলছি। তাহলে বাবরের পরবর্তী শাসক হচ্ছেন কে? হুমায়ুন। এবং তার সাথে সাথে জড়িত, কারণ মুঘল সাম্রাজ্যের একেবারে পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল যে সুরবংশীয় রাজা, তিনি হলেন শেরশাহ সূরি। দুজনের সম্পর্কে আজকে আমরা একটুখানি গল্প করব। তাহলে আগের দিন আমরা যারা আলোচনা করেছিলাম বাবর সম্পর্কে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বাবর আমাদের দিল্লিতে এলেন এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে। তাহলে প্রথম পানিপথের যুদ্ধ মনে আছে আশা করি, তাহলে একটু রিকল করে নি ব্যাপারটা। প্রথম পানিপথের যুদ্ধ কার সাথে হয়েছিল? ইব্রাহিম লোদির সাথে হয়েছিল। কত সালে? 1526 সালে। কবে? 21শে এপ্রিল। ডেটটাও চেষ্টা করবে মনে রাখার, কেননা ধরো প্রিলিমসে যদিও শুধুমাত্র সাল থাকে, কিন্তু মেন্সের ক্ষেত্রে তারিখটাও মনে রাখার প্রয়োজনীয়তা হতে পারে। ঠিক আছে, তাহলে বাবরের জীবনে আমরা 4টে যুদ্ধ দেখেছিলাম। কি কি বলেছিলাম মনে আছে? পানিফল খেয়ে, কি মনে আছে তো? পানিফলে কি বলেছিলাম? পানিফলে পানিপথের যুদ্ধ, খেতে খানুয়ার যুদ্ধ, চললামে চান্দেরির যুদ্ধ, আর ঘরের দিকে ঘরঘোড়ার যুদ্ধ। তাহলে 4টে যুদ্ধ আশা করি মনে আছে। এরকমই গুরুত্বপূর্ণ 4টে যুদ্ধ হুমায়ুনের জীবনেও হয়েছিল। তাহলে হুমায়ুন সম্পর্কে আলোচনা শুরু করছি, গল্প শুরু করছি। তাহলে হুমায়ুন বাবরের সন্তান। তোমরা জানো 4জন বাবরের সন্তান ছিল, আসকারি, হিন্দাল, হুমায়ুন আর তোমার কামরান। ঠিক আছে, তাহলে কামরান, আসকারি, হিন্দাল আর হুমায়ুন, এই 4জন ছিল বাবরের সন্তান। তার মধ্যে থেকে হুমায়ুন হয় পরবর্তী শাসক। যদিও হুমায়ুনের জীবন একটু ট্র্যাজেডিময়, এবং তার জীবন সম্পর্কে আমরা যদি জানি, তো মোটামুটি তার জীবনে 4টে গুরুত্বপূর্ণ যুদ্ধ আমাদের মনে রাখতে হয় এবং পরীক্ষার ক্ষেত্রেও আসে। তো 4টে যুদ্ধের মধ্যে তিনি 2টো যুদ্ধ হেরেছিল এবং 2টো যুদ্ধ জিতেছিল। তাহলে প্রথম যে যুদ্ধ তার জীবনে, সেটা হচ্ছে ব্যাটল অফ দেওরা বা দেওয়ারার যুদ্ধ। ঠিক আছে, আফগানদের সাথে হয়েছিল ব্যাটল অফ দেওয়ারা। কিন্তু তার আগে আমাদের একটু জানতে হবে, হুমায়ুন যখন আমাদের সিংহাসনে বসছেন, হ্যাঁ, হুমায়ুন সিংহাসনে বসছেন, বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসনে বসছেন, কিন্তু তার আগে সে কিছু কিছু ছোট ছোট যুদ্ধ, ছোট ছোট ফোর্ট জয় করছে। 1531 সালে সে কালিঞ্জারের ফোর্ট জয় করছে। এই কালিঞ্জারি ফোর্ট হচ্ছে এমন একটা জায়গা যেইখানে শেরশাহর সাথে তুলনা করেছে একটুখানি, শেরশাহর শেষ এক্সপিডিশন, শেরশাহর মৃত্যু এই কালিঞ্জার দখলের ক্ষেত্রে, কালিঞ্জার দখল করতে গিয়ে। ঠিক আছে, তাহলে 1531 সালে কালিঞ্জার দখল করছে হচ্ছে হুমায়ুন, এবং তারপরে তিনি 1532 সালে রায়সেনা ফোর্ট ইত্যাদি দখল করছেন। প্রথম যে যুদ্ধ হচ্ছে, এই যে কালিঞ্জার ফোর্টটা যখন হুমায়ুন যখন দখল করলো, তখন শের খানের সাথে বা শেরশাহ সূরির সাথে তার একটা এনকাউন্টার, মানে তার সাথে একটা সাক্ষাৎ হলো। 4 মাস সেই কালিঞ্জার ফোর্টটাকে সে দখল করে রাখলো, এবং শেষ পর্যন্ত শেরশাহ সূরি সেটাকে ইয়ে করলো, সাবমিসিভ ওয়েতে অ্যাকসেপ্ট করে নিল
হুমায়ুনের সুপ্রিমেসি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে শেরশাহ কীভাবে হুমায়ুনকে পরাজিত করছে পরপর দুটো যুদ্ধে এবং সুর বংশের প্রতিষ্ঠা করছে। যদিও সুর বংশের প্রতিষ্ঠা তার সময়কাল খুবই কম, 10 বছর মতো, কিন্তু আমরা দেখতে পাবো যে তার পরবর্তী শাসকেরা হুমায়ুনকে আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে অনেকটা সময় লেগেছে। ঠিক আছে, তাহলে হুমায়ুন আমরা জানি 1526 থেকে 1530 হচ্ছে বাবরের সময়কাল, এবং হুমায়ুনের সময়কালটা দুভাগে আমরা ভাগ করতে পারি, 1530 থেকে 1540, এবং মাঝখানে একটা অনেক বড় গ্যাপ 40 থেকে 45 একটা সময়কাল, সেখানে আমরা দেখেছি শেরশাহও এসেছেন, এবং তার পরবর্তীকালে আমরা আবার দেখতে পাচ্ছি তার শুরু হচ্ছে সময়কালটা 1555 থেকে। হ্যাঁ, তাহলে 15 বছর, 40 থেকে 55, এই 15 বছরের একটা বড় গ্যাপ ছিল, এবং তারপরে 1555 সালে আবার সে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে তা ব্যাটল অফ সিরিন্দের মাধ্যমে। ঠিক আছে, তাহলে হুমায়ুনের জীবনের 4টে গুরুত্বপূর্ণ যুদ্ধ কী কী বললাম? ব্যাটল অফ দেওরা প্রথম যুদ্ধ, তারপরে হচ্ছে গিয়ে ব্যাটল অফ চৌসার যুদ্ধ, ব্যাটল অফ চৌসার যুদ্ধ হচ্ছে শেরশাহর সাথে, তারপরে হচ্ছে গিয়ে ব্যাটল অফ বিলগ্রাম বা ব্যাটল অফ কনৌজ, এবং শেষ যুদ্ধ হচ্ছে ব্যাটল অফ সিরহিন্দ। ঠিক আছে, তাহলে প্রথম যুদ্ধ হচ্ছে ব্যাটল অফ দেওরা, তারপরে হচ্ছে গিয়ে ব্যাটল অফ চৌসা, ব্যাটল অফ কনৌজ, দেন ব্যাটল অফ সিরহিন্দ। তাহলে 4টে যুদ্ধ হয়ে গেল। এবার আমি তোমাদেরকে একটু সালগুলো বলে রাখি। ঠিক আছে, সালগুলো আমারও মনে থাকে না, কিন্তু চেষ্টা করবে পরপর মনে রাখার। আমি একটু বলে দিচ্ছি, দেখো সালগুলো চেষ্টা করবে প্রত্যেকটা যুদ্ধের পাশে পাশে এগুলো লিখে রাখার। যেমন বাবরের ক্ষেত্রে আমি বললাম একটা ট্রিক অনুযায়ী, তো তোমরা কি করতে পারো, এইখানেও তোমরা একটা নিজস্ব ট্রিক করে নিতে পারো। ঠিক আছে, যে দেওয়ারার যুদ্ধ, চৌসার যুদ্ধ, কনৌজ যুদ্ধ, সিরহিন্দের যুদ্ধ। ঠিক আছে, আচ্ছা প্রথম যে যুদ্ধটা বললাম ব্যাটল অফ দেওরা, ঠিক আছে, সেটা 1532 সালে হয়েছে আফগান রুলারদের সাথে, এবং সেখানে জিতে যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের হুমায়ুন। কিন্তু তার পরবর্তী পরপর দুটো যুদ্ধ, চৌসার যুদ্ধ এবং কনৌজের যুদ্ধ, হেরে যাচ্ছে, এবং কনৌজের যুদ্ধের মাধ্যমে কিন্তু হুমায়ুনের হুমায়ুনের পরাজয় ঘটছে এবং শেরশাহ সুরির প্রতিষ্ঠা ঘটছে। ঠিক আছে, তাহলে ব্যাটল অফ চৌসার যুদ্ধও কিন্তু হয়েছিল হচ্ছে কি আমাদের শেরশাহর সাথে। এবার ব্যাটল অফ চৌসার যুদ্ধ হয়েছে কবে? ব্যাটল অফ চৌসার যুদ্ধ হচ্ছে গিয়ে বলে দিচ্ছি 26শে জুন 1539 সালে। ঠিক আছে, 26শে জুন 1539 সালে ব্যাটল অফ চৌসার যুদ্ধ হচ্ছে। সেখানে কি করছে, সেখানে আমাদের হুমায়ুন হেরে যাচ্ছে, কিন্তু হুমায়ুন পালিয়ে যাচ্ছে। তাকে একজন ওয়াটার ফেচার, নিজাম বলে একজন ওয়াটার ফেচার তাকে বাঁচাচ্ছে, তাকে প্রাণে বাঁচাচ্ছে। এবার এখানে শেরশাহ সুরির এই যে জয়লাভ তাকে তার প্রেস্টিজটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তখনও পর্যন্ত শেরশাহ সুরি তার প্রতিষ্ঠা করতে পারেননি দিল্লিতে। তার পরবর্তী যে যুদ্ধ এবং বিলগ্রামের যুদ্ধ বা কানৌজের যুদ্ধ 1539 সালের যে যুদ্ধটা, এই যুদ্ধটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হচ্ছে এবং তারপরে কিন্তু শেরশাহ সুরির আগমন ঘটছে, এবং 1555 সালে সিরহিন্দের যুদ্ধের মাধ্যমে সে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এই মোটামুটি 4টে যুদ্ধ হচ্ছে গিয়ে হুমায়ুনের জীবনে গুরুত্বপূর্ণ যুদ্ধ। কি কি হলো? ব্যাটল অফ দেওরা, ব্যাটল অফ চৌসা, ব্যাটল অফ কানৌজ, ব্যাটল অফ সিরহিন্দ। ঠিক আছে, ব্যাটল অফ দেওয়ারার যুদ্ধ 1532 খ্রিস্টাব্দে আফগান রুলারের সাথে, ব্যাটল অফ চৌসার যুদ্ধ 1500 কি বললাম আমি 39 খ্রিস্টাব্দে, 1539 খ্রিস্টাব্দে ব্যাটল অফ চৌসা 26শে জুন শেরশাহর সাথে। 1540 খ্রিস্টাব্দে, তার পরের বছরই 1540 খ্রিস্টাব্দে হচ্ছে গিয়ে তোমার ব্যাটল অফ কানৌজ বা ব্যাটল অফ বিলগ্রাম, শেরশাহ সুরির সাথে। এখানে হুমায়ুনের পরাজয় এবং 15 বছরের একটা বড় বিরতি, এবং তারপরে ব্যাটল অফ সিরহিন্দ 1555, সেখানে সে সুর রুলারকে হারিয়ে আবার পুনঃপ্রতিষ্ঠিত করছে মুঘল সাম্রাজ্য। যদিও 1555 থেকে 56 1 বছর মতো সে ছিল, তারপরে তার মৃত্যু ঘটে। দিল্লি দিনপানা লাইব্রেরি বলে একটা জায়গা আছে, সেখানে তার মৃত্যু ঘটছে। একেবারে খুবই ট্র্যাজিক একটা স্টোরি হুমায়ুনের জীবনে। তো এবার হুমায়ুন শব্দটার অর্থ হচ্ছে লাকি, কিন্তু সে খুব আনলাকি ছিল। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। এবার যেটা বলছিলাম যে তার সাথে জড়িত একজন হচ্ছেন যে শেরশাহ সুরির যে আসল নাম সেটা হচ্ছে ফারিদ খান। সে তার পড়াশোনা শুরু করেছিল হচ্ছে গিয়ে জৌনপুর নামক একটা জায়গা থেকে, এবং সে একজন এডুকেটেড একটা পার্সন ছিলেন। এবার শেরশাহ সুরি তার খুব বেশি সময় সে দিল্লিতে
সাম্রাজ্য মানে স্থাপন করতে পারেননি। 5 বছর মোটামুটি ছিলেন, 1540 থেকে 45, 5 বছর ছিলেন। তারপর ইসলাম শাহ আসেন এবং পরবর্তী শাসকরা আসেন, 2-3 জন শাসক আসেন সুর বংশের, এবং শেষ পর্যন্ত কিন্তু সুর বংশ বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি। কিন্তু শেরশাহ সূরি এই 5 বছরের রাজত্বকালে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছাপ ফেলে গেছেন। আমরা জানি শেরশাহ সূরি সম্পর্কে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস থেকে শুরু করে তার মিলিটারি রিফর্মস এভরিথিং আমরা দেখেছি, ঠিক আছে। তো এই যে রিফর্মসগুলো আমরা শেরশাহ সূরির মধ্যে দেখেছি। আমরা জানি কবুলিয়তার পাট্টা ব্যবস্থা তিনি চালু করেছিলেন, হ্যাঁ, হুমায়ুনকে হারিয়েছেন, এবং একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু রয়েছে। এবং তার জীবন থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হয় সেগুলো হচ্ছে এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা শেরশাহ সূরি, যেটাকে সড়ক-ই-আজম বলা হয়। এবং আমরা জানি বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত এত বড় একটা সড়ক বা রাস্তা তৈরি করেছেন তিনি। এছাড়া কাবুলিয়তার পাট্টার ব্যাপারে তো তোমরা জানোই, তিনি রুপিয়া বা দাম, রুপিয়া তৈরি করেছিলেন, কয়েন, সিলভার কয়েন, নাম হচ্ছে রুপিয়া, এটাও খুব গুরুত্বপূর্ণ শেরশাহর ক্ষেত্রে। এবং দাম, কপার কয়েন তিনি মানে কি বলবো সার্কুলেট করেছিলেন, যেটা পরবর্তীকালে ব্রিটিশ কারেন্সির একটা ভিত তৈরি করে। এবং শেরশাহ সূরি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ জায়গা রেখেছিলেন, মিলিটারি রিফর্মসের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ জায়গা রেখেছিলেন। এবং তিনি আলাউদ্দিন খুলজির দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং কাবুলিয়ত আর পাট্টার সাথে সাথে যেটা আমরা দেখেছিলাম যে পাট্টা প্রথা তৈরি করেছিলেন আমাদের পিজেন্সের জন্য, লোন দেওয়ার জন্য। কাবুলিয়ার পাট্টা ব্যাপারটা কি বলে দিচ্ছি। আর তাছাড়া ছাড়া আলাউদ্দিন খিলজির ক্ষেত্রে তিনি প্রভাবিত হয়েছিলেন, এবং হর্সদের যে ব্র্যান্ডিংটা তিনি করেছিলেন, ঠিক আছে, চেহারা এবং দাগ, এবং যেটা আমরা দেখেছিলাম আলাউদ্দিন খিলজির ক্ষেত্রে, সেটাও কিন্তু তিনি করেছিলেন। কাবুলিয়তার পাট্টা ব্যাপারটা কি, পাট্টা হচ্ছে গিয়ে কৃষকদের একটা লোন, হ্যাঁ, কৃষকদের একটা লোন দেওয়া হতো আমাদের শেরশাহ সূরির তাদের রাজ্যের তহবিল থেকে, এবং কবুলিয়তের মাধ্যমে সেই পাট্টা গ্রহণ করতো পিজেন্সরা বা কৃষকেরা, ঠিক আছে। এটাই হচ্ছে পাট্টাদারি ব্যবস্থা। তো মোটামুটি শেরশাহ সূরির সম্পর্কে আমাদের 3-4টে জিনিস মাথায় রাখতে হয়। প্রথম হচ্ছে কি, তার আসল নাম হচ্ছে ফরিদ খান, এবং তিনি জৌনপুর থেকে তার পড়াশোনা শুরু করেছিলেন, শেষ করেছিলেন, এবং একজন এডুকেটেড এবং লার্নড পার্সন ছিলেন। এবং তিনি 2টো যুদ্ধে হুমায়ুনকে হারিয়েছেন। প্রথম হচ্ছে ব্যাটল অফ চৌসা, এবং সেকেন্ড হচ্ছে ব্যাটল অফ কানৌজ বা ব্যাটল অফ বিলগ্রাম, ঠিক আছে। এবং আরেকটা কথা, তিনি তার জীবনের শেষ যে এক্সপিডিশন সেটা হচ্ছে কালিঞ্জার, এবং তার আগে তিনি মেবারে গেছিলেন। মেবারে তিনি যুদ্ধে লিপ্ত হন, এবং তিনি তার একটা কোটেশন তুলে আসে যে আমি এক মুঠো বাজরার জন্য পুরো রাজত্ব ত্যাগ করতে বসেছিলাম, এই ধরনের একটা কোটেশন আসে। কে বলেছেন, সেরকম শেরশাহ বলেছেন, এরকম আসে কিন্তু প্রশ্নে, ঠিক আছে। তো অল ওভার আমাদের শেরশাহর ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে হুমায়ুনের পরাজয় এবং মুঘল সাম্রাজ্যকে সরিয়ে তার সুরবংশের প্রতিষ্ঠা, ঠিক আছে। তো আশা করি মোটামুটি হুমায়ুন এবং শেরশাহ সম্পর্কে এছাড়া আর খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে না। শেরশাহ সম্পর্কে কাবুলিয়াত পাট্টা, এই পাট্টা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া যেটা আসে সেটা হচ্ছে কি রুপিয়া এবং দাম, অর্থাৎ কপার এবং সিলভার কয়েন, অর্থাৎ শেরশাহ প্রবর্তিত যে সিলভার কয়েন, রৌপ্য মুদ্রা, তার নাম কি, যেমন বলে দিলাম রুপিয়া, এবং কপার কয়েনের নাম হচ্ছে কি দাম, ঠিক আছে। এবং আমরা এই যে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এছাড়া তথ্যভিত্তিক আমি খুব বেশি এই ভিডিওগুলোতে করি না, জাস্ট একটু গল্পের ছলে কিছু ইনফরমেশন তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের মাথায় থাকে। তাহলে আমাদের বাবরের পরবর্তী যে শাসক হুমায়ুন এবং তার সাথে জড়িত শেরশাহ সূরি, এই জিনিসটা আমরা মোটামুটি বুঝলাম, মোটামুটি পড়লাম। হুমায়ুনের জীবনের 4টে গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে আমরা জানলাম, এবং শেরশাহ সম্পর্কে জানলাম। এবং আমরা জানি শেরশাহর পরে আসছে হচ্ছে ইসলাম শাহ, এবং তার পরবর্তী শাসক হচ্ছে সিকান্দার শাহ। তারপরে আমাদের কিন্তু সুরবংশ আবার আমাদের কি হচ্ছে চলে যাচ্ছে, এবং আবার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে মুঘল সাম্রাজ্য। এবং 1555 সালে ব্যাটল অফ সিরহিন্দের মাধ্যমে হুমায়ুন আবার পুনঃপ্রতিষ্ঠা করছেন আমাদের মুঘল সাম্রাজ্য। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে হুমায়ুন এবং শেরশাহ দুজনের সাথে জড়িত একটা নাম হচ্ছে গিয়ে পুরানা কিলা। দিল্লির যে পুরানা কিলা, সেটা কিন্তু হুমায়ুন শুরু করেছিলেন, এবং শেরশাহ তার মধ্যে কিলাহি কুনা বলে একটা জায়গা আছে, মস্ক, কিলাহি কুনা মস্ক আছে, সেটা কিন্তু তিনি স্থাপন করেছিলেন শেরশাহ। এবং পুরানা কিলা হুমায়ুন এবং শেরশাহ দুজনে মিলেই তৈরি করেছিলেন। যদি প্রশ্নের মধ্যে অপশন থাকে বোথ, তাহলে বোথই হবে। মোটামুটি কিন্তু শুরু করেছিলেন হুমায়ুন, এবং তার মধ্যে অবশ্যই
পুরানা কিলার মধ্যে কিলাহি কুনা বলে যে মস্কটা রয়েছে, মসজিদটা রয়েছে, সেটা কিন্তু শেরশাহ কনস্ট্রাক্ট করেন। ঠিক আছে, তাহলে মোটামুটি এই বিষয়গুলো মাথায় রাখলে কিন্তু আমাদের হয়ে যাবে আশা করি তোমাদের এই সেগমেন্টটা ভালো লাগছে। কিছু কিছু ইনফরমেশন যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে সেগুলোই নিয়ে আমরা আলোচনা করছি। এছাড়া তো আরও অনেক প্রশ্ন থাকতে পারে মুঘল সাম্রাজ্য নিয়ে, বাবর নিয়ে, আমাদের আরও অনেক ইনফরমেটিভ অনেক জায়গা আমরা বই থেকে পড়তে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু মনে রাখার জন্য এই ভিডিওগুলো যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের বিষয়টা মাথায় থাকবে। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। এই সেগমেন্টটা আবার কন্টিনিউ হবে মুঘল সাম্রাজ্যটা শেষ করার পরে, তারপর আমরা আবার আইএনএমে চলে যাব। ঠিক আছে, তাহলে মিডিয়েভাল ইন্ডিয়ার আমাদের মুঘল সাম্রাজ্য চলছে, বাবর শেষ, হুমায়ুন শেষ, তার সাথে শেরশাহ সূরি শেষ। তাহলে বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, এই পার্টটা আমরা কন্টিনিউ করব। বাবার হলো হয়ে গেছে, আবার অর্থাৎ আকবরের পার্টটা একটু বড় হতে চলেছে, কারণ আকবর সম্পর্কে আমাদের গল্পটা একটু বড় হবে, একটু আলোচনার বিষয়, একটু তথ্যগুলো আমাদের একটু বড় হবে, একটু লেন্দি হবে। তো এই ভিডিওগুলো 10-15 মিনিটের আমি চেষ্টা করি শেষ করার, হয়তো আকবরের ক্ষেত্রে 20 মিনিটের একটা ভিডিও হতে পারে। আশা করি তোমাদের ভালো লাগবে আকবর সম্পর্কে জানতে, গল্পগুলো জানতে, আকবরের জীবনের কাহিনী, যুদ্ধ, গুরুত্বপূর্ণ বিষয় এগুলো জানতে। পরের ভিডিওতে আমরা আকবর নিয়ে আলোচনা করব, গল্প করব। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। এবং আর যদি কোনো টপিক তোমরা চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব সেটা নিয়ে গল্পের ছলে আনার। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।